অ্যান্ড আরো কয়েকটা আছে, মূলত অ্যান্ড অর বাট এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। এই অ্যান্ড অর বাট দিয়ে দুইটা স্বাধীন কথা যুক্ত থাকলে সেটা হচ্ছে কি, সেটা কম্পাউন্ড সেন্টেন্স। যেমন যদি বলা হয়, এটা লিখবে না, আই ওয়েন্ট টু স্কুল, এটা একটা খণ্ড বাক্য বা এটা বাক্য, এন্ড এটার সাথে আরেকটা যুক্ত করলে খণ্ড বাক্য হয়ে যাবে। এন্ড আই অ্যাটেন্ডেড মাই ক্লাস, আমি আমার ক্লাসে উপস্থিত হয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা একটা ফাইনাইট ভার্ব এবং এটা একটা বাক্য, আই ওয়েন্ট টু স্কুল। এন্ড আই অ্যাটেন্ডেড, আমি ক্লাসে উপস্থিত ছিলাম, এটাও একটা বাক্য। দেখো আই ওয়েন্ট টু স্কুল এটা একলা বলা যায় না, যাই আমি স্কুলে গিয়েছিলাম। আই অ্যাটেন্ডেড মাই ক্লাস এটাও একলা বলা যায় না, দুইটাই স্বাধীন। দুইটাই স্বাধীন, স্বাধীন হইলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড দিয়ে যুক্ত করছে জাস্ট। যেহেতু প্রথমটার মধ্যেও সাবজেক্ট আই, পরেরটার সাবজেক্ট আই, এটা মুছে দিলেও সমস্যা নেই। এবার বুঝতে পারছো? আই ওয়েন্ট টু স্কুল এন্ড অ্যাটেন্ডেড মাই ক্লাস, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। বুঝে গেছে না? এইটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে বুঝলে সহজ। কম্পাউন্ড সেন্টেন্স একটু পরে লিখবো, আগে একটু পর্যন্ত লিখি ফেলো। কারণ না বুঝে করা একদম, মানে না বুঝে করলে ভালো লাগবে না। তাহলে দেখো, যে বাক্যে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন স্বাধীন ক্লজ এন্ড অর বাট ইত্যাদি কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, যেমন হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড, হিটা আমি দুইবার বলি নাই আর কি। সে কঠোর পরিশ্রম করেছিল, হি ওয়ার্কড হার্ড, এটা একটা কথা একলা বলা যায় যায়। হি ফেইলড, সে ব্যর্থ হয়েছিল, এটাও একলা বলা যায়। তাহলে বাট দিয়ে যুক্ত করলাম জাস্ট। কেন বাট দিছি? কখন যখন বিপরীত কথা আসবে তখন বাট দেব। সে চেষ্টা করলে তো সব সাকসেস হওয়ার কথা, সাকসিড হওয়ার কথা। হ্যাঁ চলে তো, হ্যাঁ সে চেষ্টা করলে সে সফল হওয়ার কথা, কিন্তু ব্যর্থ হয়েছে বলছে, উল্টা ঘটনা ঘটছে, তখন হচ্ছে বাট। তারপর আবার বিকল্প বুঝালে, এটা করো না হলে ওইটা হবে, ওই সময় হবে অর দিয়ে। এমন করো নয়তো এমন হতে পারে, এই নয়তো অথবা নতুবা এরকম বুঝাতে বা অথবা বুঝাতে অর হবে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ বলা হয় না, সাবজেক্ট বলা থাকে না, ভার্ব দিয়ে শুরু হয়। যেমন ওপেন, ওপেন বলতেই বাক্য হয়ে গেছে। কেন? ওপেন দ্য ডোর, অথবা তুমিকে আমি যেতে বলতেছি, ইউ গো, এরকম না বলে আমি যদি গো, বাক্য হয়ে গেছে। শুধু একটা শব্দ দিয়ে বাক্য হতে পারে ইংরেজিতে, সেটা হচ্ছে ভার্ব হতে হবে। গো তার মানে কি? যাও, মানে ইউ গো। তুমি বলতে হবে না, কেন? আদেশ উপদেশ অনুরোধের ক্ষেত্রে ইউ বলতে হয় না। তাহলে ডু করো, অর ডাই মরো, করো অথবা মরো না, এটার বাংলা হচ্ছে আসলে এই মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এই ডু ইংরেজিতে হচ্ছে ডু অর ডাই। ডু অর ডাই মানে কোনো একটা সিচুয়েশন এমন হয়েছে তোমাকে এখন কাজটা করতে হবে, নাইলে শেষ। পরীক্ষা মনে করো আরেক মাস বাকি আছে, এখন করতে পারো নাইলে ফেল করতে পারো, এটা হচ্ছে ডু অর ডাই অবস্থা। বা মনে করো সেমিফাইনাল ম্যাচ, নক আউট পর্বের ম্যাচ, ডু অর ডাই, জিততে হবে নাইলে শেষ। এগুলোকে বলে ডু অর ডাই। এখানেও দেখো কিন্তু দুইটা বাক্য আছে, ডু একটা বাক্য, ডাই একটা বাক্য। অদ্ভুত লাগতেছে, শুধু ভার্ব দিয়ে বাক্য হইতে পারে, ডাই মরে যাবো এরকম। আচ্ছা, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। ডাই যদি ডাই মরা, ঠিক আছে, কিন্তু যদি বলে আই ডাই মানে কি? আমি মরা, তখন হবে আমি মরি। ইউ ডাই মানে কি? তুমি মরো। দে ডাই মানে কি? তারা মরে। নাকি দে ডাই তারা মরা, আই ডাই আমি মরা। আমি হলে মরি হবে, তখন দেখো প্রোনাউন বা সাবজেক্ট অনুসারে বাক্যের ক্রিয়াপদ পরিবর্তন করে না, এই একটু পরিবর্তন করতে হবে। ডাই মানে জেনারেল অর্থ হচ্ছে, জেনারিক অর্থ হচ্ছে মরা, মরা বা মারা যাওয়া। তো তুমি কি আমি মারা যাওয়া বলবা? না, আমি মারা যাই বা আমি মারা যাব, সে মারা যাবে, এরকম এরকম। তাহলে তাহলে এখন আসো, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। যেমন গো মানে হচ্ছে যাওয়া, কিন্তু আই গো মানে আমি যাওয়া না, আমি যাই, তখন বলতে হবে আমি যাই। ইউ গো তুমি যাও, ঠিক আছে কিনা? এই চেঞ্জ গুলো তোমাকে করতে হবে সাবজেক্ট অনুসারে, পার্সন ভার্বের পরিবর্তন। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, এন্ড এবং আই মেট মাই ব্রাদার, আই দুইবার বলি নাই, মনে করো আই আছে মনে করো, তখন বাক্য সম্পূর্ণ দেখাবে।
আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, স্বাধীনভাবে বলা যাবে, যাবে। এবং আমি দেখা করেছিলাম, এই যে আমি দেখা করেছিলাম এটাও স্বাধীনভাবে বলা যাবে, এন্ড দিয়ে যুক্ত করছি জাস্ট। ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এখানে কেউ কারোর উপর নির্ভরশীল নাই। কিন্তু এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে একটাকে আরেকটাতে রূপান্তর করা যাবে, সেটাই একটু পরে শিখবো। একটা বাক্য আছে কম্পাউন্ড, এটাকে সিম্পল বানানো যাবে। একটা বাক্য আছে কমপ্লেক্স, এটাকে সিম্পল বানানো যাবে বা কম্পাউন্ড বানানো যাবে। এটাই হচ্ছে আমাদের কাজ, মেইন কাজ। কিন্তু এটা করার আগে আমরা চিনতে পারছি তো আসলে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। ঠিক আছে, লেখো এবার। আচ্ছা দেখো, আমরা সবচাইতে ইম্পর্টেন্ট অংশে আসছি, সবচাইতে ইম্পর্টেন্ট অংশ। সবচাইতে ইম্পর্টেন্ট অংশ বলছি কেন, এখানেই মূলত আমরা প্র্যাকটিস করব। আমরা সংজ্ঞা বা রুলস এগুলো অনেক সময় নাও বুঝতে পারি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে এক্সাম্পল দেখা। আমি মূলত নিজেই রুলস মনে রাখি এরকম না, আমি এক্সাম্পল মনে রাখি। এক্সাম্পল নিজেই রুলস এর মতো কাজ করবে, তাই তো? হ্যাঁ, স্মৃতি তুমি ভালো করে খেয়াল করো। সিম্পল সেন্টেন্স আমি জানি, রুলস অনুসারে সিম্পল সেন্টেন্স একটি ফাইনাইট ভার্ব, এখানে আছে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, একটা নির্ভরশীল অংশ, একটা স্বাধীন অংশ থাকবে, এখানে দুটি স্বাধীন অংশ থাকবে, দুটি ফাইনাইট ভার্ব থাকবে। এইটা, এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে একটা এক্সাম্পল দেখলে। যেমন আছে সিম্পল সেন্টেন্স, দেখো, হি ইজ টু উইক টু ওয়াক। এটার অর্থ কি, টু টু এভাবে থাকা মানে হচ্ছে এতই এমন যে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু সিক, সে এতই অসুস্থ, টু রান, যে সে দৌড়াতে পারে না। এখানে না, নট না থাকার পরেও এটা নেগেটিভ বুঝাবে। হি ইজ টু উইক, এই টু মানে হচ্ছে আসলে নেগেটিভ অর্থের মতো, মানে খুব বেশি পরিমাণে বুঝাবে। হি ইজ টু উইক, সে এতই দুর্বল বা এত অতিরিক্ত দুর্বল, টু ওয়াক, যে হাঁটতে পারে না। বুঝতে পারছো কিনা? তো এখানে দেখো একটাই ভার্ব, সেটা হচ্ছে ইজ, আর কোনো ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই, কিছু নাই। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্সের লেখার নিয়ম হচ্ছে এই সো, এই যে এতই ইংরেজিতে সো, নরমাল নিয়ম করবো সো, এতই দুর্বল, সো উইক, এই দুর্বল, শক্তিশালী, এগুলো অ্যাডজেক্টিভ। সো স্ট্রং, এগুলো অ্যাডজেক্টিভ, তাই না? সো প্লাস অ্যাডজেক্টিভ। রুলস কঠিন লাগলে বা এমনি নরমালি মনে রাখো, এতই দুর্বল, সো উইক, এতই অসুস্থ, সো সিক, সো ইল, তাই না? হি ইজ সো উইক। তারপর যে, আমি যে বলছি এতই দুর্বল যে হাঁটতে পারে না, তো দ্যাট, হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে, দ্যাট, সে দৌড়াতে পারে না, না পারা ইংরেজি তো ক্যান নট। এইটার মধ্যে ক্যান নট লেখে নাই কেন? টু টু দিয়ে লিখছে, এটা হচ্ছে স্পেশাল ওয়ার্ডের ব্যবহার করছে, তাই না? কিন্তু এইখানে ভেঙে লেখা হবে আর কি। হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। দেখো, ইজ একটা ফাইনাইট ভার্ব, তারপর ক্যান নট ওয়াক, এটাও একটা ফাইনাইট ভার্ব। কেন? ক্যান নট ওয়াক, হাঁটতে পারে না। মোডাল থাকলে ক্যান নট, কুড নট, এগুলো একটা টেন্সের মধ্যে না পড়ে এটা কিন্তু ওই মোডাল ভার্ব হিসেবে বলে আর কি। তো এটাও একদম, এটাও হচ্ছে ফাইনাইট ভার্ব, মোরাল গুলো কিন্তু ফাইনাইট ভার্ব, মোরাল নিয়ে মেইন ফর্ম বসবে। তাহলে এখন আসো, তুমি কি এখন দেখো তো নির্ভরশীল হয়েছে কিনা। হি ইজ সো উইক দ্যাট, এটা কি তুমি একলা বলতে পারবে? পারবে না। বা দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা তোমাকে একলা বলা যাবে না। পরস্পর নির্ভরশীল অংশ আছে, যত কিছুই থাকুক না কেন, একটা ক্লিয়ার কথা মনে রাখবে, সো টু টু থাকলে সো দ্যাট এটা আসবে আর কি। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এটাও সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। আরেকটা করো, হি ইজ টু সিক টু রান, সে এতই দুর্বল যে দৌড়াতে পারে না, হি ইজ সো সিক দ্যাট হি ক্যান নট রান। পাস্ট টেন্স আছে মনে করো, হি ওয়াজ টু উইক টু ওয়াক, এরকম আছে, সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারতো না। তাহলে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। কুড নট হয়েছে কেন? অতীতকালে কথা বলতেছি। হি ইজ সো লেজি দ্যাট, সে এতই অলস যে, হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারে না। হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। তাহলে এখানে হবে হি ইজ টু লেজি টু ওয়ার্ক। এই যে টু ওয়ার্কটা হয়ে গেছে এখানে ক্যান নট ওয়ার্ক। খেয়াল করছো? ফাইনাইট ভার্ব করে ফেলছি। এটা নন ফাইনাইট ছিল, টু ওয়ার্ক তো ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব।
টেন্সের মধ্যে পড়ে নাই, কিন্তু ক্যান নট ওয়াক দিলে এটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে। যদি ওয়াজ বলে পাস্ট টেন্স বলে তখন, যদি হি ওয়াজ আগের অংশ যদি পাস্ট টেন্স থাকে তখন কুড, আর যদি হি ওয়াজ টু উইক দ্যাট হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, এটা যদি ওয়াজ থাকে তখন ক্যানটা কুড হয়ে যাবে পাস্ট টেন্স হয়ে যাবে। আর এখানে কিরকম করবো, এখানে তো আমি জাস্ট দুটো স্বাধীন স্বাধীন বাক্য লিখবো। আমি লিখবো হি ইজ ভেরি উইক, সে খুব দুর্বল, এন্ড হি ক্যান নট ওয়াক, দুটোই স্বাধীন অংশ, ভেরি দিয়ে লিখে দেবো। হি ইজ ভেরি সিক, সে খুব হ্যাঁ, সো সো হল তো দ্যাট সহ আসতে হবে, ঝামেলা হয়ে যাবে। এখানে সো আসছে কেন, খুব বুঝাতে, তো তুমি ভেরি দিবা, হি ইজ ভেরি উইক, সে খুব দুর্বল, এন্ড এবং হি ক্যান নট ওয়াক। এই তিনটা জিনিস বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু এন্ড দিয়ে দুটো স্বাধীন কথাকে যুক্ত করছি, আর এখানে সো দ্যাট, সো ডট ডট দ্যাট এটা দিয়ে নির্ভরশীল হয়ে গেছে। আর এখানে শুধু একটাই ফাইনাইট ভার্ব ইজটা, টু ওয়াক তো না ইনফিনিটিভ, ইনফিনিটিভ কিন্তু নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ কোনো টেন্সের মধ্যে খুঁজে পাই না মেইন ভার্ব হিসাবে। কথা কি বুঝতে পারছি? আমার যদি পরীক্ষায় এরকম দেয় হি ইজ টু লেজি টু ওয়ার্ক, তাহলে হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, যদি কমপ্লেক্স করতে বলে। আর যদি কম্পাউন্ড করতে পারে হি ইজ ভেরি লেজি এন্ড হি ক্যান নট ওয়ার্ক, ঠিক আছে? আর মনে করো এরকম দিচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, তাহলে হি ইজ, আমি লিখবো টু, সো তো উঠে যাবে, সিম্পল করতে বলছে, টু উইক দ্যাট উঠে যাবে, টু ওয়ার্ক, দ্যাট হি ক্যান নট, এত কিছু রাখবো না, হি ইজ টু উইক টু ওয়ার্ক, টু লেজি টু ওয়ার্ক। বুঝতে পারছো কিনা? একটার থেকে আরেকটা বারবার যা চিন্তা করবা। তারপর এখন আসো আরেকটা আছে, এটা বেশি আসে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে কিরকম, গুড ম্যান, অনেস্ট ম্যান, ইন্টেলিজেন্ট বয়, মানে তার গুণ দিছে তারপর নাউন দিছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন। যেমন কমফোর্টেবল হাউস, আরামদায়ক ঘর, কেমন ঘর, আরামদায়ক ঘর। অ্যাক্টিভ ম্যান, কেমন ম্যান, অ্যাক্টিভ ম্যান। এই আমরা তখন এই অ্যাক্টিভ কমফোর্টেবল এটা নিয়ে আলাদা একটা অংশ করব। সে এমন একটা মানুষ যে হলো অ্যাক্টিভ, কমপ্লেক্স হয়ে গেছে। হি ইজ, দেখো দেখো, হি আই লিভ ইন এ কমফোর্টেবল হাউস, আমি একটা আরামদায়ক ঘরে বাস করি, আমি এমন একটা ঘরে বাস করি যেটাই আরামদায়ক। তাহলে আই লিভ ইন এ হাউস, আমি একটি ঘরে বাস করি, হুইচ ইজ কমফোর্টেবল, যেটি আরামদায়ক। দেখো হুইচ ইজ কমফোর্টেবল এটা কিন্তু নির্ভরশীল ক্লজ হয়ে গেছে, এবং এখানে দুইটা ভার্ব চলে আসছে। তার মানে এই অ্যাডজেক্টিভ দিয়ে আলাদা করে একটা অংশ তৈরি করতে পারবে না। ইট ইজ এ নাইস হাউস, ইট ইজ এ হাউস, এটা একটা বাড়ি, নাইস দিয়ে আলাদা একটা তৈরি করো, হুইচ ইজ নাইস, যেটি হচ্ছে সুন্দর। হি ইজ এ স্ট্রং ম্যান, হি ইজ এ ম্যান, তখন কি হুইচ হবে নাকি হু হবে? হু ইজ স্ট্রং, হু মানে যে। ইট ইজ এ গুড পেন, ইট ইজ এ পেন হুইচ ইজ গুড, বুঝতে হলে হুইচ হবে, ব্যক্তি হলে হু হবে। যেটি বা যেগুলো বুঝাতে হুইচ, যে বা যারা বুঝাতে হু। যেমন আর যদি বলছে কম্পাউন্ড করেন, তাহলে আমি কি করবো, সে একটি আরামদায়ক ঘরে বাস করে, এটা বলছে না, সে একটি ঘরে বাস করে এবং এটি আরামদায়ক হয়ে গেছে না? হ্যাঁ, আই লিভ ইন এ হাউস, আমি একটি ঘরে বাস করি, এন্ড ইট ইজ কমফোর্টেবল, এটি আরামদায়ক। এখানে বলতে হবে যেটি বললে হবে, যেটি বললে তো হুইচ হয়ে যাবে, এখানে চলে পড়ে যাবে, তো বলবে এটি আরামদায়ক এন্ড ইট ইজ কমফোর্টেবল। বুঝে গেছে না? আরেকটা করি, হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, এটা তোমরা করবা, হি ইজ এ ম্যান, সে একটি মানুষ, হু ইজ অ্যাক্টিভ। আর এখানে কি হবে, হি ইজ এ ম্যান এন্ড and he is active, এখানে ইট ইজ বললে হবে না, এখানে তো সেদিন and he is active, পারছো না? এরকম আরেকটা করো, যেমন মনে করো ইট ইজ এ নাইস পেন, ইট ইজ এ পেন which is nice, it is a pen and it is nice, পারা হচ্ছে না? এগুলাই। তারপর আচ্ছা করো, দুইটা এই দুটো বুঝছো মানে বাকিগুলো বুঝবা।